স্বাগত মাছরাঙা সংবাদে, আপনাদের সঙ্গে আছে কাজী রওশন আরা সাকি। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 20তম দিনের মতো আলোচনা শুরু হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, সংসদে নারী প্রতিনিধিত্ব। এই বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। এই ওয়াকআউটের ঘটনায় সমালোচনা করেন এনসিপির নেতারা। আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আজকের মধ্যে জুলাই সনদের খসড়া দেয়া হবে। যদিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এখনো সব দল একমত হতে পারেনি। নারী প্রতিনিধিত্ব নিয়ে কথা বলার ক্ষেত্রে খসড়াটা প্রস্তুত করেছি। এটা কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি দুপুরের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। অব্যাহত সহযোগিতা আগামী 2-3 দিনে আমাদেরকে একটা সনদের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই। দর্শক, কমিশনের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। আমরা এখন চলে যাব উইলির কাছে। উইলি, জানতে চাচ্ছি ওয়াকআউট করা সম্পর্কে বিএনপি আসলে কি বলছে এবং তারা কি আবারও বৈঠকে ফিরবে কিনা? জি, আমরা আসলে কিছুক্ষণ আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আসলে এই যে সাংবিধানিক এবং সংবিধানবদ্ধ যে প্রতিষ্ঠানগুলোর নিয়োগ বিধান আছে, যেটির মধ্যে আসলে তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নিয়োগ বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে রাজি হয়েছে, কিন্তু বাকি যে 4টি বিধান সম্পর্কে তারা আসলে আলোচনা করবে না। এটি আসলে গত দিনই যখন আলোচনা হচ্ছিল তখনই জানিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে যেহেতু এটি আলোচনা শুরুতে ছিল এই বিষয়টি, তখনই আসলে তারা কমিশনকে জানিয়ে দেয় এই সম্পর্কিত কোনো আলোচনায় বিএনপি অংশ নেবে না। তাদের সাথে সাথে কিন্তু এনডিএমও বের হয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে তারা আবারও বৈঠকে যোগ দিয়েছে। কিন্তু বিএনপি এখনও বৈঠকে যোগ দেয়নি। তারা জানিয়েছে আমাদের এরপরে যে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে যে আলোচনা হবে সেখানে বিএনপি অংশ নেবে, কিন্তু এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগের বিধান এটির সাথে আসলে কোনো আলোচনাতে বিএনপি আর অংশ নেবে না। তারা বাইরে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে আমরা অপেক্ষা করছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আসবেন এবং এখানে আমাদের সাথে কথা বলবেন। তারা আসলে তাদের যুক্তি হয়তো তুলে ধরবেন, তারপরে আসলে বিস্তারিত আরও জানা যাবে। উইলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে কথা বলছিলেন সহকর্মী নুরুন নাহার উইলি। 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। পদযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে পথসভা করার কথা এনসিপির। এর আগে গতরাতে জামালপুরে দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা করেন এনসিপি নেতারা। সেখানে নাহিদ ইসলাম বলেন, তারা এমন বাংলাদেশ চান যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমরা চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হোক। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। জুলাই গণ অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় পুলিশ সদস্য সহ 30 আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানি করবেন ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। এর আগে গেল 25শে জুলাই কড়া নিরাপত্তার মধ্যে 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই 6 আসামি হলেন সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, রাফিউল আনোয়ার পারভেজ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আশেক। এছাড়া ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়েছে আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে 5 জনকে হত্যা মামলায় মোট 17 জনকে।
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে আসা বিদেশি ডাক্তাররা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে আগত ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল গতরাতে যমুনায় যান। তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সেবা দিতে ঢাকায় অবস্থান করছেন। প্রধান উপদেষ্টা তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দ্রুত কাজ শুরুর জন্য কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করেন। বৈঠকে উপস্থিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান। বিমান বিধ্বস্তের ঘটনার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। একাডেমিক কার্যক্রম শুরু না হলেও দ্রুত ক্লাস শুরু করতে এখানকার কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের কাউন্সেলিং এবং চিকিৎসার জন্য 7 দিনের অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছে বিমান বাহিনী। কাউন্সেলিংয়ে আসা অনেকেই এখনও মানসিকভাবে দুর্বল হয়ে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আজকের মধ্যে সিদ্ধান্ত আসবে কবে থেকে শুরু হচ্ছে শ্রেণী কার্যক্রম। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল সোমবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এদিকে আজও ক্যাম্পাসে রয়েছে উৎসুক জনতার ভিড়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে মেঘনার জোয়ারের পানির উচ্চতা কমলেও এখনও ভোলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। পানিবন্দী রয়েছে ভোলার সদর, দৌলত খান, তজুমুদ্দিন এবং চরফ্যাশন উপজেলার চরাঞ্চলের বহু পরিবার। ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট। মারা গেছে অনেক গবাদি পশু ও মুরগি। পানিতে ডুবে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ফসল। এদিকে বৃষ্টি না হওয়ায় নোয়াখালীর জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে। গতরাতে জেলা টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকার কিছু জায়গায় কৌশলগত প্রতিদিন 10 ঘন্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর মানবিক সহায়তা পাঠাতে পারে যেন তাই এ ব্যবস্থা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে যেন গাজায় আরও বেশি ত্রাণ প্রবেশ করানো যায়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আল মাওয়াসি, দেইর আল বালা ও গাজা নগরীতে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। প্যালেস্টাইনি বেসামরিক মানুষদের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও অস্বীকার করেছে তারা। এদিকে উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় 63 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আহত আরও অনেকেই। এবারে খেলার খবর। অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আজ বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। ধারাবাহিকতায় প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে 1 উইকেটের দারুণ জয় পায় জুনিয়র টাইগার দল। প্রতিপক্ষকে 128 রানে অল আউট করলেও ম্যাচ জিততে 9 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সামিউন বশিরের অপরাজিত 45 রানে জিতেছিল দল। দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ 5 বারের দেখায় সবকটিতেই জিতেছে জুনিয়র টাইগাররা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।